আসসালামু আলাইকুম। আজকে আমি এখন যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটা আমরা জানি থার্মোডাইনামিক্স, বা আমি থার্মো থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা আমরা যখন ভিতরে ব্যবহার করবো সেটাকে আমরা টিডি নামে চালিয়ে নেব, থার্মোডাইনামিক্স। তো এই থার্মোডাইনামিক্স যখন আমরা পড়াশোনা করতে যাবো বা পড়াশোনা করব, তার আগে বেসিক দরকার। কেন বেসিক দরকার আমি আপনাকে বিস্তারিত একটু বলতেছি। যখন আপনার কোনো বিষয়ের উপর বেসিক ক্লিয়ার থাকবে, তখন আপনি অঙ্ক দেখার পরে নিজের থেকেই মানে বুঝতে পারবেন যে আসলে অঙ্কটা সঠিক হয়েছে, মানে অঙ্ক রেজাল্ট বার করার পর সূত্র মুখস্থ আছে, আপনি অঙ্ক করে ফেলে আসলে অঙ্কটা হলো কি হলো না, বা কোন সূত্র কোন জায়গাতে অ্যাপ্লাই করা হবে, এটা আপনি বেসিক যদি ক্লিয়ার থাকে আপনি এটা বুঝতে পারবেন। চলুন আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি। এই অধ্যায়টা মূলত চারটা সূত্রের উপর, মানে তাপগতিবিদ্যার যে সূত্র আছে না, এই সূত্রের উপর প্রতিষ্ঠিত। তাপগতিবিদ্যার সূত্র হচ্ছে চারটা। তাপগতিবিদ্যার সূত্র কয়টা? চারটি। টোটাল সব সূত্র হচ্ছে চারটি। এই চারটা মানে যে যেহেতু ইংলিশে চারটি, তো চারটি মধ্যে যদি বলা হয় চতুর্থ সূত্রটি কোনটি, তাহলে তৃতীয় নাম্বার যে থার্ড যে ল, যদি আপনাকে বলে থার্ড ল, এটা হচ্ছে চতুর্থ নম্বর সূত্র। কেন? এটা শুরু হয় জিরো থেকে। জিরো ল অফ টিডি। এক নম্বর সূত্র কি? জিরোথ ল। দুই নম্বর সূত্র কি? ফার্স্ট ল অফ টিডি। ফার্স্ট, আমি মনে হয় আপনাকে বুঝতে পারছি না, এই লিখলেই বুঝতে পারবেন। থার্ড ল অফ টিডি। ফোর্থ ল অফ টিডি। দেখেন চারটা সূত্র, লাস্ট সূত্র কোনটা? এটা। তাহলে জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, টোটাল সূত্র কটা? চারটে। তাহলে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল বললে কিন্তু চারটা হচ্ছে না, আর একটা কোনটা? জিরোথ ল। তো এই হচ্ছে প্রথমে একটু প্যাঁচ ছিল, এই প্যাঁচটা। তো আসলে এই অধ্যায়ের উপর কি জিনিসটা ঘটতেছে সেটা আগে বোঝেন। থার্মো, এই থার্মো বিষয়টা মানে কি? অবশ্যই থার্মাল, আর এমএল থার্মাল। থার্মাল মানে কি? ডেফিনেটলি হিট। দেখো, যদিও হিট আর এটার মধ্যে পার্থক্য আছে, সেটা অবশ্যই আপনি নিজেই বুঝতে পারবেন একটু পরে। আর ডাইনামিক্স, ডাইনামিক্স মানে কি? মোশন। তাহলে চলেন, হিট থার্মাল মানে কি? থার্মাল, থার্মাল বলতে আমরা তাপীয় বিষয় রেখে বলছি। তাপীয়, যেটাকে আমরা সৌদ্ধ বাংলায় বলি তাপীয়। আসলে তাপটা নির্ভর করে কার উপর? দেখেন, তাপ হচ্ছে একটা অবস্থা। এখন আমি তো মানুষ, আপনিও মানুষ, কিন্তু আমি এখন যে অবস্থায় আছি আপনি তো সে অবস্থা নেই। তা আমার যে অবস্থাটা নির্দেশ করবে এটা হচ্ছে যুবক বয়স, এরকম। তো তাপের একটা, যখন হিটটা যখন অ্যাপ্লাই করব, হিট অ্যাপ্লাই করার পর যে কন্ডিশনে অবস্থান করবে, এই কন্ডিশন যার মধ্যে প্রকাশ করবে সেটা হচ্ছে তাপমাত্রা বা থার্মাল। চলে। আর মোশনটা কি? যখন এটা যখন একটা চাকরি বা গতিশীল প্রক্রিয়া, মানে একটা আন্ডার প্রসেসিংয়ে থাকবে বা একটা গতিশীল অবস্থার মধ্যে অবস্থান করবে, তখন এই প্রসেসটাকে আমরা বলবো থার্মোডাইনামিক্স। অর্থাৎ তাপটা দিলে তো একটা জিনিসপাতি কি হবে? মুভ করবে বা এরকম কিছু করবে। তো চলে আমরা পড়ার মধ্যে ঢুকি। তো প্রথম নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে তাপ দিয়ে শুরু করি। আমাদের ইউনিট নাম থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স লেকচার 1।
এই জিনিসটা অবশ্যই লেখা রাখলাম এই জন্যে, কারণ আমাদের খুব বেশি লেকচার লাগার কথা না। তো প্রথমে চলেন তাপ। আমাদের তাপ, তাপের সঙ্গে আমরা সবাই জানি। তাপ কি? তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, এটা সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন, আরো যাক বললাম তাই জানি। যা কি করে? তাপ তো একটা শক্তি, শক্তির 9টা রূপ। আধুনিক পদার্থবিজ্ঞানে গেলে এটা 10টা রূপ হয়ে যাবে, কারণ ভরও একটা শক্তি। তো তাপ, তাপ হচ্ছে এক ধরনের শক্তি, বা ওই শক্তি যে শক্তি কোনো কোনো দেহের বা কোনো গঠনের ঠান্ডা অথবা গরম, ঠান্ডা অথবা গরম এর অনুভূতি সৃষ্টি করে। আমি আবার বলতেছি, তাপ হচ্ছে ওই যে শক্তি, শক্তির তো 9টা 10টা শক্তি, এই 10টা শক্তির মধ্যে ওই শক্তি যে শক্তি দ্বারা কি প্রকাশ পায়? ঠান্ডা না গরম, শীত না গরম, এটার অনুভূতি প্রকাশ পায়, ওই শক্তিটাকে আমরা বলবো তাপ। তাহলে হিট ইজ দ্য types of energy that refer to the what is the refer to the condition of warm or cold. So let's go. ক্যালরিক মতবাদ, ক্যালরিক মতবাদ। তাপের বিষয়টা আমরা শেষ করলাম। ক্যালরিক মতবাদ, এই জিনিসটা থেকে আমরা পড়াতে ঢুকলাম। ক্যালরিক মতবাদ, এটাই হচ্ছে আমাদের কি বলে একটু পড়ার মধ্যে আসলাম। চলে, এই ক্যালরিক মতবাদ প্রথমে যারা তৈরি করছিল, এটা একটা আসলে একটা আরো একটা জিনিস এখানে লেখা রাখেন, এটাকে আমরা বলি ভ্রান্ত মতবাদ। ভ্রান্ত মতবাদ। চলে, কিভাবে ভ্রান্ত মতবাদ? এই ক্যালরিক মতবাদ হচ্ছে এটাই যে তাপ হচ্ছে একটা ভরহীন কণা। কি কণা? ভরহীন কণা। তাপ হচ্ছে একটা ভরহীন কণা, যা কোন একটা দেহে প্রবেশ করে আবার বের হয়ে যায়, কোন একটা দেহে প্রবেশ করে আবার বের হয়ে যায়। যে দেহে প্রবেশ করে সেটা গরম হয়ে যায়, যে দেহে বের হয়ে যায় সেটা ঠান্ডা হয়ে যায়। তো এর কোনো ভিত্তি ছিল না, আগের মানুষ তাও এটাই বিশ্বাস করতো। তো এরা হচ্ছে ক্যালরিক মতবাদ। আমি আবার বলতেছি, লেখা রাখতে পারি, ক্যালরিক মতবাদ হচ্ছে ওই মতবাদ যার মাধ্যমে এটা প্রকাশ পায় তাপ হচ্ছে ভরহীন কণা। তাপের কোনো ভর নয়, তাপ কোনো শক্তি না, এটার কোনো ভর নয়, কিচ্ছু নয়, এরকম একটা কণা, যাকে হচ্ছে ভ্রান্ত মতবাদ হিসেবে। ক্যালরিক মতবাদ অনুসারে তাপের একটা একক দিয়ে রাখছিল, সেটা হচ্ছে ক্যালরি। এই যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ক্যালরি, ক্যালসিয়াম না কিন্তু ক্যালরি। ক্যালরিক সি না কে? ক্যালরি, ক্যালরি বিষয়টা কি আমি বলতেছি একটু ইয়ে করে। এক গ্রাম, কত? 1 গ্রাম ভর, কিন্তু লিটার না, গ্রাম। 1 গ্রাম ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন অথবা 1 ডিগ্রি। এখানে একটা কথা বলতেছি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 1 কেলভিন, দুটা সেম বিষয়, কারণ এটার ডিফারেন্স দুটারই 100, এই জন্যে মানে যে ডিফারেন্সটা 100, এই জন্যে 100, দুটারই 100, এই জন্য এটা আপনার হচ্ছে সেম। তো 1 গ্রাম কিসের? পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে? 1 কেলভিন অথবা 1 ডিগ্রি সেলসিয়াস। যে পরিমাণ তাপের প্রয়োজন, যে পরিমাণ তাপের প্রয়োজন বা তাপ লাগে তাকে ক্যালরি বলে। একটা জিনিস নোট করে রাখেন, NB
1 ক্যাল ইজ ইকাল টু 4.2 জুল। মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আসি, তাহলে আমরা গেল ক্যালি। এখন চলেন গতীয় মতবাদ। গতীয় মতবাদ আমরা পড়ার মধ্যে ঢুকে গেছি, কিন্তু আমরা মেন পড়ার মধ্যে ঢুকে গেছি। কি মতবাদ? গতীয় মতবাদ। আজকের ক্লাসটা একটু লম্বা হোক, কিন্তু ধীরে ধীরে একটু বোঝার চেষ্টা করেন, সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি এগুলো ছাড়া আমি সরাসরি অঙ্ক করতে পারবো, কিন্তু আমি অঙ্কের সরাসরি যাচ্ছি না, এই জিনিসগুলো আপনার লাগবে। যখন অঙ্ক করতে যাবেন না, তখন এই বেসিক পয়েন্টগুলো লাগবে। কি বললাম? এই গতীয় মতবাদ। গতীয় মতবাদ। এই গতীয় মতবাদটা কি? চলেন গতীয় মতবাদটাকে একটু বোঝার চেষ্টা করেন। বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড, মনে রাখবেন কোন বিজ্ঞানী? কাউন্ট রামফোর্ড। উনি কি করছেন আমি সেটা আমি বলতেছি। ইনি একজন প্রথমত ছিলেন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি। দেখেন, আমরা একটা মতবাদের আগে পড়ে আসছি, ক্যালরিক মতবাদ বা ভ্রান্ত মতবাদ। ভ্রান্ত মতবাদ অনুসারে সেটা ছিল একটা ভরহীন কণা। কি কণা? ভরবিহীন কণা। আর এখানে এসে বলা হচ্ছে, কাউন্ট রামফোর্ড বলতেছে, উনি যখন ওই ড্রিল মেশিন থাকে না, বা ছালকা তোলা মেশিন থাকে না, ছালকা আমার বুঝেনি, কাঠের যে ছাল তোলা হয় না এভাবে, তো এই মেশিনটা যখন ব্যবহার করতেছে, তখন ও লক্ষ্য করে যে নিচেরটাও গরম হচ্ছে, উপরেরটাও গরম হচ্ছে। এই জায়গা বেঁধে গেল বিড়ম্বনা। ওইখানে বলা হচ্ছিল যে একটা ভরহীন কণা যেটার থেকে যায়, একটার থেকে যায়, মানে যেটার থেকে যায় সেটা ঠান্ডা হয়ে যায়, আর যেটার যায় সেটা গরম হয়ে যায়। এবার তো দুটাই গরম হয়ে যাচ্ছে, এটা এখন কি করা হবে? আমি আবার বলতেছি যে আগের মতবাদ অনুসারে ছিল যে একটার থেকে যায় ওটা গরম হয়ে যায়, আর যেটার থেকে যায় সেটা ঠান্ডা হয়ে যায়। যেটার দিকে যায় ওটা গরম হয়ে যায়, আর এখন বলা হচ্ছে কি দুটাই গরম হয়ে যাচ্ছে। তাহলে এই কি করবে? তখন ইনি বলল, তাপ হচ্ছে কোনো তাপ কি? তাপ কোনো ভরহীন কণা নয়। তাপ কোনো ভরহীন কণা নয়। এবং তিনি বলেন, তাপ পদার্থ ও অণু দ্বারা গঠিত অণু তিনি সুন্দর একটা সংজ্ঞা দেন। তাপ পদার্থ অণু দ্বারা গঠিত অণুগুলো স্থির না গতিশীল। সুন্দরভাবে সংজ্ঞাটা লেখা রাখেন। আমি যে সংজ্ঞাটা দিচ্ছিলাম আগে, সংজ্ঞাটা মনে আছে কি? তো তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং শীতের অনুভূত করে। এই সংজ্ঞা ওই ক্লাস 9-10 পর্যন্ত চলে, ইন্টারমিডিয়েট আসলে চলে না। এখন যে সংজ্ঞাটা নিচ্ছি এটা সুন্দর করে লেখা রাখেন। তাপ 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 পদার্থ ও অণু দ্বারা গঠিত অণুগুলো স্থির না গতিশীল। তার প্রকাশী তাপ। পদার্থ এবং অণু দ্বারা গঠিত। তাপ কি? পদার্থ এবং অণু দ্বারা গঠিত। অণুগুলো স্থির না গতিশীল, তার বহিঃপ্রকাশী হচ্ছে তাপ। এইখানে এখন আমার বলা হচ্ছে, যখন একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর সংঘর্ষ হচ্ছে না, তখন এখানে দেখেন আরেকটা কথা এনবি, এই কথাটা আপনি পাবেন না সহজে। সেটা হচ্ছে সবচেয়ে লজ্জাহীন, আবার হচ্ছে সবচেয়ে লজ্জাহীন যে তাপ, মানে যে শক্তি, তার নাম হচ্ছে
তাপ শক্তি। আমি আবার বলতেছি, সবচেয়ে লজ্জাহীন, সবচেয়ে সহজে যে শক্তি ইন্ডিউস করা যায় তার নাম হচ্ছে কি তাপ শক্তি। আপনি চাইলে ওটা হবে, না চাইলে হবে। সব শক্তির থেকে এই শক্তির রূপান্তর করা সম্ভব। আপনি কোন শক্তির যাবেন? যদি আপনি তাপ শক্তি নিয়ন্ত্রণ করা যেত না, তাহলে আমাদের সব কিছুর কস্ট, মানে তেলের যে অয়েল ফুয়েলটা, এটার ইফিসিয়েন্সি দ্বিগুণ হয়ে যেত, কস্ট অর্ধেক নেমে আসতো। কিন্তু আমরা কোনোভাবেই এই সাউন্ডটাকে, মানে এই তাপটাকে আমরা করতে পারি না। তাপ সৃষ্টি হবে, আর তাপ যে সৃষ্টি হবে সেটা তো ওর কোনো, তাপ সৃষ্টি হওয়া মানে শেষ, আর কোনো কাম নেই। চলেন, এই অর্থে প্রচুর কিছু শেখার আছে, প্রচুর কিছু। আস্তে আস্তে আমরা আগাচ্ছি। এখন স্টার নোট করে রাখেন, যান্ত্রিক শক্তির ব্যয় তাপ শক্তির উৎস। এইখানে আসেন। আমি চাইলে এগুলো 1 মিনিট 2 মিনিটের মধ্যে পড়া শেষ করতে পারতাম, কিন্তু আমি লম্বা করতেছি। আপনি ধৈর্য ধরে পড়ার চেষ্টা করেন, এটা আপনার উপকার হবে। দেখেন, যান্ত্রিক শক্তির ব্যয় হচ্ছে তাপ শক্তির উৎস। কথাটা বহুত ইম্পর্টেন্ট ভাইয়া। এই যে কাউন্ট রামফোর্ড কি বললো, যখন উনি একটার উপর দিয়ে আর একটা জিনিস সঞ্চালন করছে, এখানে একটা তাপ উৎপন্ন হচ্ছে, এপারে হচ্ছে এপারে হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে তাপ আমার যান্ত্রিক শক্তি কোত্থেকে আসবে, এইখানে হচ্ছে ব্যাপার। যখন আমি প্রেস করতেছি, প্রেসটা কে করতেছে? আমি করতেছি না, আমি যেটা অ্যাপ্লাই করতেছি এটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে ওই না যে শুধু ওই যন্ত্র দিবে, যন্ত্র না, ওটা হচ্ছে মেকানিক্যাল শক্তি, যখন কোনো যন্ত্র অ্যাপ্লাই করবে। আর যান্ত্রিক শক্তি মানে এই যেটা, আর যে কোনো জিনিস দ্বারা আপনি যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে পারেন। গতিশক্তি আর স্থিতিশক্তির মোট শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে এই জিনিসটা নোট। চলে সামনে আগে। আমি আবারও বলতেছি, সবচেয়ে নিকৃষ্ট লজ্জাহীন শক্তির নাম কি? নিকৃষ্ট শক্তি তাপ। কেন? সব শক্তির থেকে পাওয়া যায়। সবচেয়ে নিকৃষ্ট মানের খাবার, মানে তরকারি কোনটা? আলু, সবার মধ্যে ভেজাল বাড়ায়, এরকম কোনো কিছু কিছু জিনিস থাকে। তো এই তাপ হচ্ছে শক্তির মধ্যে সবচেয়ে ভেজালযুক্ত। আপনি যেই জিনিস করেন না কেন ওটা বের হবে, ওটাই সিস্টেম লসের একটা অংশ। কিন্তু আমরা অনেক সময় ওটা নেগলেক্ট করে যাই, কিন্তু ওটা নেগলেক্ট করলে আপনি অ্যাকুরেট মাপ পাবেন না। চলেন আগাই। এখন একটা প্রশ্ন করি আপনাদের কাছে, দেখি প্রশ্নটা আমি কমেন্টে উত্তর নেব। সেটা হচ্ছে, দেখি কে পারে। কোন শক্তি যে কোনো শক্তি থেকে রূপান্তর করা যাবে? অথবা যে কোনো শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা যায়? আমি আবার বলতেছি, যে কোনো শক্তির 9টা রূপ না, 9টা শক্তিকে একটা শক্তিতে নিয়ে করা যায়। এই শক্তিটা কি? চলেন, আমরা তাপ থেকে বেরিয়ে আসলাম, এখন আমরা ঢুকবো তাপমাত্রা নিয়ে যাই। তাপমাত্রা, এটা হচ্ছে কি টেম্পারেচার। আজকে আমি একটা মজার কথা বলি। আপনি কয়টা স্কেল করে আসছেন এই স্কুল লেভেলে? 2টা 3টা, ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন। আমি আপনার কাছে আরও 3টা শিখব। পৃথিবীতে এমন কোনো টেম্পারেচার মেজারমেন্ট স্কেল নাই যেটা আপনি নিজে ভুল হলেও আপনার কাছে সঠিক আছে, এমন আপনি বুঝাতে পারছি। আপনি একটা নিজে থেকে একটা করছেন,
ওটা ভুল হয়ে গেছে, মানে স্কেল তৈরি করছেন ভুল হয়ে গেছে, সেটা দিয়েও আপনি সঠিক মান বের করতে পারবেন। কীভাবে পারবেন সেটাও শিখাবো একটু আস্তে আস্তে, কিন্তু আমরা তাপমাত্রার মধ্যে ঢুকছি তো সমস্যা নেই। তাপ খতম হয়ে গেছে মানে এবার সেকেন্ড সংজ্ঞাটা লেখেন। তাপমাত্রাটা কি? তাপের মাত্রা মানে তাপমাত্রা, আসলে এমন বিষয় না। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ কোনো বস্তুর তাপ প্রয়োগ করার পর ওই বস্তুর তাপীয় অবস্থা কি? আপনি বলবেন যে 105 ডিগ্রি সেলসিয়াস, এটাই না, এমন কিছু না। দেখেন, আমার একটা বস্তুর তাপ আছে আর একটা বস্তুর তাপ আছে, এই জিনিসটা যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে ঠিক আছে। এটা হচ্ছে 500 জুল তাপ, এটা বড় একটা নিয়ে 200 জুল তাপ। আপনি বলেন তো তাপ কোনটা থেকে কোনটা যাবে? আমি আবার নওগাঁর লোকাল মানুষ, আমার ভাষাতে কেউ রাগ করবেন না। তাপ কোথা থেকে কোথা যাবে বলতে পারেন কি? যদি বলতে পারেন অবশ্যই আপনি জিনিয়াস। দেখেন আমি আবার বলতেছি, এটা একটা বস্তু, এটা বিশাল বড় একটা ডাম, ধরেন এটা ধরেন ছোট একটা ডাম, বা এটা একটা পাথর, এটা একটা পাথর, এটাতে তাপ আছে 200 জুল, এটাতে তাপ আছে 500 জুল। তাহলে তাপ কোনটার থেকে কোনটার যাবে? 99% বলতেছেন এটার থেকে এটা সম্ভবত, বাকি 99% হয়তো এদিকে, সরি 1% এদিকে, অথবা 99% এদিকে 1% এদিকে, এমন তো আসলে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি মায়ের সন্তান না বাবার সন্তান, তার মানে কি দাঁড়াবে? তার মানে দাঁড়াবে এটাই যে এখানে অপশানের ঘাটতি অথবা প্রশ্ন করবে। কারণ আমি যদি বলি বাপের সন্তান, তাহলে মা রাগ করবে, কারণ মায়ের সাথে সন্তান। যদি মায়ের সন্তান, তারা বাবাকে অস্বীকার করা যাচ্ছে না। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকমই। আপনি যদি বলেন এখান থেকে এখানে তাপ যাবে, কারণ এটা তো তাপ বেশি, এটা তাপ কম, সেটাও ভুল। যদি বলেন এটার থেকে এটা যাবে, সেটাও ভুল। তাহলে ভাই এটা কীভাবে? আসলে এটা বোঝার জন্য আপনার আরেকটা জিনিস বোঝা, সারফেস। ওকে, এটা একটা কাপ, বড় এটা 50 লিটার পানি আছে। এটা 10 লিটার পানি আছে। বুঝলেন? একই জিনিস। পঞ্চাশ লিটার পানি আছে, 10 লিটার পানি আছে, আর পানির লেভেল এই পর্যন্ত। এখন যদি এইটার দুটার ভিতরে আমি দুটা নল কানেকশন করে দিই, এখন আপনার বলতে হবে এই ক্ষেত্রে ফিগার এ, ফিগার বি, এর ক্ষেত্রে আমি আবার বলতেছি তিনটা জিনিস এখানে আমি ড্র করছি, তিনটা ভালো করে দেখেন। প্রথম কার ক্ষেত্রে এটা হচ্ছে 500 জুল তাপ, এটা হচ্ছে 200 জুল তাপ। আমি আপনাকে এখানে মানে মজা করতে নিয়ে আসিনি, এখানে আপনাকে বোঝানোর জন্য নিয়ে আসছি। একটা লম্বা ক্লাস, দীর্ঘ বেসিক আছে এর ভিতরে, এটা বোঝা অনেক জরুরি। ঠান্ডা, একদম ঠান্ডা, আমি তো আপনার সাথে আছি। ভিডিও হচ্ছে? হ্যাঁ, এখনো তোমরা আধা ঘন্টা পেরে দিতে পারবি, সমস্যা কি? বেসিক ক্লাস,
ঠান্ডা মাথায় দেখেন, আমি আবার বলছি দেখেন, এটা কত 500 জুল, 200 জুল, 50 লিটার, 10 লিটার, 10 লিটার 50 লিটার। এবার আপনি যদি এখানে আমি বলি ভাইয়া পানি কোথা থেকে কোথায় যাবে, আপনি সরাসরি বলবেন এটার থেকে এটার যাবে, কারণ এটা 50 লিটার আছে আর 10 লিটার আছে। যখন আমি বলবো এটার থেকে কোথায় যাবে, আপনি এখানেও বলবেন এটার থেকে এটার যাবে। কেন যাবে? এবার কি বলবেন? কারণ এবার তো 10 লিটার আছে। আচ্ছা, কেন এই জিনিসটা আমি আপনাকে ধরার চেষ্টা করছি না। এখানে আসেন, আপনি এটার থেকে এটা যাবে বলতেছেন কারণ এটা 500 জুল আছে, এটা 200 জুল আছে। আচ্ছা, আসলে কি ব্যাপারটা এমন না? কেমন? এটাই হচ্ছে ফিজিক্স, এটাই হচ্ছে পদার্থবিজ্ঞান। এই জিনিসটা জানার জন্য আপনারা এখানে আসছেন। আমি কোনো টিচারকে নিয়ে কম্পেয়ার করি না, আমি কি জানি সেটাও বলতে চাই না, শুধু আপনাকে আমি এই জিনিসটা বুঝাইতে চাই যে কিভাবে এটা হয়। দেখেন, মনে রাখবেন, আমি কিন্তু এগুলো বারবার রিপিট করবো না। আজকে বলতেছি, আজকে শেষ। আপনাকে আমি প্রত্যেক দিন তো আর বেশি ক্লাস দিব না। এখানে প্রচণ্ড পরিমাণ মনোযোগ দেন। পানি এটার থেকে এটা আসলো, কেন আসলো? আপনি দেখলেন 50 লিটার থেকে 10 লিটার, আসলে এটা না। মনে রাখবেন, পানি কখনো পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে কার উপর? পানির উচ্চতার উপর। তার মানে কি? তার মানে কি, কোনো পাত্রে জল দিলে জল বাড়ে না অন্য কিছু বাড়ে, সেই জিনিসটা এখন আপনাকে আমি বুঝাবো। ভালো করে বুঝেন। 10 লিটার 50 লিটার, এর থেকে এটা দিলেন, এটা আবার বিপরীত ভাবে যাচ্ছে, এটার থেকে এটা যাচ্ছে না, এটার থেকে এটা আসতেছে। তাহলে যদি পানির পরিমাণের উপর পানি যাতায়াত করতো, তাহলে দুটো দিয়ে পাত থেকে এটা যাইতো, এটার থেকে এটা আসছে, তাই হতো না? তা হচ্ছে না। হচ্ছে কি, যেটার পানির উচ্চতা বেশি সেখান থেকে এটা আসতেছে, যেটার পানির উচ্চতা বেশি সেটার থেকে যেটার উচ্চতা কম সেটা আসতেছে। ব্যাপারটা তাই হচ্ছে না? তার মানে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। সারা পৃথিবীর মানুষ দেখবে পানি দিলে পানি বাড়ে, আর আপনি দেখবেন একজন ফিজিক্সের স্টুডেন্ট দেখবে কোনো পাত্রে পানি দিলে পানির উচ্চতা বাড়ে। নোট। মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি, যখন আপনি কোনো পাত্রে পানি ঢালবেন, পানি কার উপর নির্ভর করতেছে? পানির পরিমাণের উপর নির্ভর করতেছে না, পানি বেশি আছে না কম আছে এটার উপর নির্ভর করতেছে না। তাহলে যেই জিনিসের উপর নির্ভর করছে আপনার সেই জিনিসটা দরকার। আমার দেখার বিষয় না যে এখানে কি পরিমাণ পানি আছে, আমার দেখার বিষয় না যে এখানে কি পরিমাণ পানি আছে, আমি দেখতেছি কি উচ্চতা, যা যেই পাত্রের উচ্চতা বেশি, পানির উচ্চতা বেশি, সেটার থেকে কম উচ্চতা আসছে। তাহলে আমার ওই জিনিসটা প্রয়োজন। সারা পৃথিবীর মানুষ দেখতেছে যে পানি দিলে পানির পরিমাণ বাড়তেছে, কিন্তু একটা ফিজিক্সের স্টুডেন্ট দেখতেছে পানি দিলে পানির উচ্চতা বাড়তেছে, কেননা আমার উচ্চতা দরকার। এইবার হলো এই জিনিসটা, আপনি একটু ক্লিয়ার না? এই সেম জিনিস। তাহলে এইখানে আমি যেটা বলতেছি, ভাইয়া তাপ বেশি আছে, পানি এখানেও কম বেশি ছিল, সেটা বড় ব্যাপারটা নয়। বড় ম্যাটার হচ্ছে দেখতে হবে কার তাপমাত্রা বেশি। এই যে আমি আপনাকে বলছি, হয় প্রশ্ন ভুল আছে, বাপের ছেলে না মায়ের ছেলে, প্রশ্নটাই ভুল, কারণ তখন উত্তর একটা তো হবে না। এখানে উত্তর একটা হবে না, যেটার থেকে যাবে এটার থেকে আসবে। যদি ফিক্সড করে বলে দেওয়া হয় যে তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে পানি যায় কার থেকে কার দিকে? বেশি উচ্চতার দিক থেকে কম উচ্চতার দিকে, অর্থাৎ গ্র্যাভিটি যে দিকে ক্রিয়া করে ওই দিকে। ঠিক সেম ভাবে একেবারে পারফেক্টলি তাপ যায় কোন দিক থেকে কোন দিকে? যার তাপমাত্রা বেশি সেই বস্তুর থেকে যার তাপমাত্রা কম তার দিকে আসে তাপ। আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি ভাই? আমি বুঝাইতে না পারলে আমি ব্যর্থ। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ পুরো বেসিক ক্লাস সব কিছু মাথার উপর দিয়ে যাবে, তারপরে আপনার বোঝা লাগবে, বোঝার কোনো বিকল্প নাই। তাপ কতটুকু তাপ আছে আমি সেটা দেখবো না। আমি ভাই পাত্রে কোন পাত্রে পানি বেশি আছে আমরা সেটা দেখবো না। আমি দেখবো কি কোন পাত্রে, আমি দেখেন এটা সামান্য পানি আছে, আমি এখন এটার থেকে ফুটা করে এটা দিচ্ছি, দেওয়ার পর পানি কোনটার থেকে কোনটা যাবে? আপনি এটার থেকে এটা যাবে, কারণ এটা পানি বেশি আছে, তাই না?
এবার আমি সমান ছিল তাই এটার থেকে পানি এটা যাবে, ঠিক আছে। এবার আমি পাত্রের উপরে দিলাম, দেওয়ার পর আবার ওইটা ফুটে করে সাথে দিলাম, পানি কোনটার থেকে কোনটা যাবে? এই যে কম পানি আছে, কোম্পানির থেকে বেশি পানি যাচ্ছে না কেন? কোম্পানির থেকে বেশি পানি যাচ্ছে কেন যাচ্ছে? অ্যাকর্ডিং টু ইউ এই 500 থেকে 200 যাওয়ার কথা, কিন্তু এখানেও বেশি পানির থেকে কম পানি যাচ্ছে কি না? কোম্পানির থেকে বেশি পানি যাচ্ছে, কোম্পানির থেকে বেশি পানি যাচ্ছে, কিন্তু ডিফেন্স করতেছে কার উপর? নির্ভর করতেছে পানির উচ্চতার উপর। ঠিকভাবে পানি তাপ বেশি আছে না কম আছে আমার সেটা ম্যাটার না, পানি বেশি আছে না কম আছে সেটা ম্যাটার না, তাপ তাপ বেশি আছে না কম আছে সেটা ম্যাটার না। ম্যাটার কি? পানির ক্ষেত্রে পানির উচ্চতা ম্যাটার, তাপের ক্ষেত্রে তাপমাত্রা ম্যাটার। যার তাপমাত্রা বেশি থাকবে, যার পানির উচ্চতা বেশি থাকবে, তার কি হবে? যার পানির উচ্চতা বেশি থাকবে তার থেকে যার উচ্চতা কম থাকবে তাপ আসবে। তো এখানে পানির তাপমাত্রা যার বেশি থাকবে সেটার থেকে কম তাপমাত্রার দিকে আসবে, ব্যাপারটা এরকম। চলো, আশা করি বুঝতে পারছেন। তাহলে ভালো করে বুঝেন, তাপ বেশি কার অ্যাটাক, কম কার এটাই। তাহলে তাপ আসবে কোথায় কোথায়? ডেফিনেটলি এটার থেকে এটা। এবার চলেন, আমি একটু আগে বললাম পানি দিলে সারা পৃথিবীর মানুষ দেখবে পানি দিলে পানি বাড়তেছে, একজন ফিজিক্সের স্টুডেন্ট দেখবে কি পানি দিলে পানির উচ্চতা বাড়তেছে। ঠিক সিমিলারলি বহুত কিছু আছে। যখন আপনি এরপরের অধ্যায়ে যাবেন, ভোল্টেজ মানে বিদ্যুৎ প্রবাহ, আপনি যখন বিদ্যুৎ ফ্লো করবেন সারা পৃথিবীর মানুষ দেখবে যে ব্যাটারি চার্জ দিলে চার্জ বাড়বে, অ্যাম্পিয়ার বাড়বে। আসলে এমন না, ভোল্টেজের উপর নির্ভর করবে কারেন্টের যাতায়াত, ওটা পরের কথা হবে, এখন যেটা না কথা হচ্ছে সেটাই। তাহলে তাহলে এখানে কোনো বস্তু তাপ দিলে কি বাড়বে? তাপ বাড়বে। আপনি দেখতেছেন তাপের থেকে পার করে দিচ্ছি, হ্যাঁ চলে আসলো 500 জুলের থেকে 400 জুল চলে আসলো, এবারও 100 জুল বাড়া গেল, যেহেতু 100 জুল কমে গেছে তাহলে এবার 300 জুল হয়ে গেল। এটা সাধারণ মানুষ দেখবে, কিন্তু কিন্তু একটা ফিজিক্সের স্টুডেন্ট দেখবে তাপ দিলে তাপমাত্রা বাড়বে। এটার নামে বেসিক ভাইয়া, এটার নামে বেসিক। দেখেন, তাহলে তাপ কার বেশি আছে কার কম আছে এটা আমরা দেখতে যাব না, আমরা দেখবো কি? আমরা দেখবো কার তাপমাত্রা বেশি, যার তাপমাত্রা বেশি সেটা কমে যাবে। এইটুকুই বোঝানোর জন্য আমি এত পরিশ্রম করলাম। এবার চলেন তাপের সংজ্ঞা। তাপের সংজ্ঞা কি ভালো করে লিখে। তাপ হলো পদার্থের একটি তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি তাপ ত্যাগ করবে না তাপ গ্রহণ করবে। আমি আবার বলছি, তাপ হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি তাপ বিসর্জন করবে নাকি অর্জন করবে, বস্তুটি তাপ ত্যাগ করবে নাকি গ্রহণ করবে, বস্তুটি মানে তাপ দিবে না তাপ নিবে, একই বিষয় ঘুরে ফিরে দেখা যায়। তো এই হচ্ছে তাপমাত্রা। তাপের প্রবাহ হয় 3 ভাবে। তাপের প্রবাহ কয় ভাবে হয়? 3 ভাবে। একটা হচ্ছে পরিবহন, পরিচলন, আর হচ্ছে বিকিরণ। পরিচলন, তাপের বিকিরণ। তাপ একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়, কি আকারে যায়? তাপ 3 ভাবে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়। দেখেন, তাপ দিলে তাপমাত্রা বাড়বে, কিন্তু আপনাকে তাপটা দিতে হবে না। তো তাপটা দিবেন কিভাবে দিবেন? কোনো একটা মিডিয়াম লাগবে। 3টা মাধ্যম। তো বিকিরণ মানে কি? যখন শূন্য মাধ্যমে, শূন্য মানে বাতাস, শূন্য মাধ্যমে, ঠিক আছে। পরিচলন তরলে, পরিবহন সলিড বা কঠিন পদার্থ, এটা শূন্য মাধ্যম বা গ্যাসীয় বলা যায় বিকিরণ। তাহলে দেখেন, তাপ কয় ভাবে প্রবাহিত হয় ভাইয়া? 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে পরিবহন, পরিচলন, বিকিরণ। এই হচ্ছে আমাদের তাপের ব্যাপার। তাহলে এখন এখানে একটা
এখানে একটা সত্য মানে যারা মেডিকেল বেস তাদের জন্য একটা জিনিস বলবে যে কঠিন মাধ্যমে তাপের পরিবহনকে কি বলে? কঠিন মাধ্যমে তাপের পরিবহনকে কি বলে? কঠিন মাধ্যমে তাপের পরিবহনকে কি বলে? অথবা বলবে পরিচলন কাকে বলে? বা তরল মাধ্যমে তাপের পরিবহনকে কি বলে? শূন্য মাধ্যমে তাপের পরিবহনকে কি বলে? তখন আপনি ফুস করে বলে দিতে হবে শূন্য মাধ্যমে তাপের আদান প্রদানকে তাপের বিকিরণ বলে। ব্যাস। এবার চলে আমি আবার পানির দিকে আসি। এই ভাই বেসিক যে কি জিনিস, এত যদি সহজ হতো না তাহলে সবাই ফিজিক্স পড়াইতো, সব স্যারে অঙ্ক পড়াইতে পারে, আমিও পারি। আমি এগুলো অঙ্ককে আমি মূল্যায়নই করি না। আইন আমার কালি শেষ, আমার কালি নিতে হবে কই। আমাদের তো ক্লাসের সময় তো খুব বেশি হয়নি, পরে এটা বলবো না। হ্যাঁ, চলে কোনো বস্তু পানি দিলে কোনো বস্তুতে পানি দিলে কি হয়? পানির উচ্চতা বাড়ে। আপনার মতো তাই আসলো না? কোনো বস্তুতে পানি দিলে পানির উচ্চতা বাড়ে। শুধু কি উচ্চতায় বাড়ে, পানির পরিমাণও তো বাড়ে, হ্যাঁ না? এবার চলে কোনো বস্তু যদি আমরা তাপ দিই, কোনো বস্তুতে তাপ দিলে বহুত কিছু ঘটতে পারে। কি ঘটতে পারে? বহুত কিছু ঘটতে পারে। এটা নির্ভর করবে বস্তুর উপর। কার উপর? বস্তুর উপর। কোনো বস্তুতে তাপ দিলে তাপের বহুত কিছু ঘটতে পারে। এটা নির্ভর করবে কার উপর বলছি? বস্তুর উপর। কিভাবে? চলেন। তাপ দিলে প্রথমত তাপমাত্রা বাড়বে। যেমন এখানে তাপ দিলে পানি ঢাললে পানির উচ্চতা বাড়ে, তাপ দিলে তাপমাত্রা বাড়ে। বাড়ে কিনা? বাড়ে। এবার চলেন, যদি তাপ দিই তখন ওই যে পরিবাহী আছে না, পরিবাহী, এটা মুখস্থ ব্যাপার ভাই, এটা হচ্ছে এখন আমি যাবো না কারণ ওটার মধ্যে গেলে মাথা ঘুরে যাবে। খালি মনে রাখবেন তাপ দিলে পরিবাহী রোধ বাড়ে। এটা 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 মুখস্থ রাখেন। তারপরে আর কি আছে? হ্যাঁ, গতিশক্তি বাড়ে। তাপ দিলে গতিশক্তি বাড়ে। পদার্থের দৈর্ঘ্য বাড়ে। পদার্থের আয়তন ও চাপ বাড়ে। এই যে তাপ দিলে এত কিছু ঘটে, এইগুলো ঘটার পরেও, এগুলো তো ঘটে, কিন্তু এগুলো ঘটনা আমার এখানে দরকার নাই। তাপ দিলে বস্তুর সাথে দৌড়ে কাজ হবে। আমি আবার বলতেছি, এত কিছুর আমার দরকার নাই, এই অধ্যায়ে যা তাপ দিলে বহুত কিছু ঘটতে পারে, আরো অনেক কিছু আছে, যেই ঘটনার জন্য সেটাতে আলাদা আলাদা পাবেন। কিন্তু আমার তাপ দিলে যা হবে এখন সেটা হচ্ছে কোনো বস্তুতে তাপ দিলে, এগুলো লেখা রাখেন কিন্তু, এগুলো বিভিন্ন অধ্যায়। এই অধ্যায়ের বস্তুর তাপ দিলে দুটা কাজ হবে। কয়টা কাজ? দুটা কাজ। একটা হচ্ছে বস্তুর আকার, তাপ দিলে তাপমাত্রা বাড়বে, না হলে অভ্যন্তরীণ পরিবর্তন হবে। এই যে অভ্যন্তরীণ বলতে এখানে বুঝবেন অবস্থা পরিবর্তন।
কিন্তু তাপ দিলে কটা কাজ করবে ভাইয়া? দেখেন, যদি আপনি এই পড়াটা এই জ্ঞানে এইভাবে যদি আপনি যদি বাংলাদেশের কোথাও পাইতেন, তাহলে আমি এখানে এসে আপনাকে এইভাবে শিখাইতাম না, এর থেকে অনেক কিছু শিখাইতে পারতাম, এর থেকে অনেক সহজভাবে। এই যে এত কষ্ট করে আপনি কি এত বেসিক বের করে করে আপনি বলতেছি, তাহলে ইফ ইউ অ্যাপ্লাই দ্য হিট ইন এনি অবজেক্ট, then it will be two condition. It will refer to two condition only. It may increase the heat or it may change the internal structure. How? See. তাহলে এবার দেখেন এখানে কাহিনী ঘটতেছে। এখানে তাপ দিলে কটা জিনিস ঘটবে? দুটা। তাপ দিলে কটা জিনিস ঘটবে? দুটা। মনে রাখবেন, নোটবুক কখনোই একসাথে দুটো ঘটে না। তাহলে যদি তাপ বাড়ে তাহলে অবস্থানের পরিবর্তন হয় না, যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে তাপ বাড়বে না। এটা তো বইয়ের কথা, বইয়ের কথা ফেলাই দেয়, বইয়ের কথা ফেলাই দেয়, এটা আপনার কোনো কাজে আসবে না। এখন আমি যেটা বলতেছি একবার বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আপনি যদি বরফ মানে পানির যদি আপনি তাপ দেন, তাপ দিচ্ছেন, আচ্ছা একটা বরফের তাপ দিচ্ছেন, বরফের তাপ দিতে 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 যতই তাপ দেন, পানির যে একটা মেল্টিং পয়েন্ট আছে 4.2 যে মেল্টিং পয়েন্ট আছে 15 ডিগ্রি, মানে এটা তো টেম্পারেচারের উপর মানে প্রেসারের উপর ডিপেন্ডস করে। তো আচ্ছা আমি 100 গেলাম, আপনি পানিতে তাপ দিচ্ছেন, পানিতে কি দিচ্ছেন? তাপ দিচ্ছেন, তাপ দিতেই থাকেন। এই যে বোতল নিলাম, এটা আমি তাপ দিতেই আছি, তাপ দিতেই আছি। আপনি এই পানির তাপমাত্রা কত করতে পারবেন? আপনাকে আপনি যা চাবেন আমি সেভাবে দিব। পানির তাপমাত্রা আপনি কত করতে পারবেন? 105 করতে পারবেন, 106 করতে পারবেন, 101 ডিগ্রি করতে পারবেন? পারবেন। কিন্তু এই কিন্তুটাই ফ্যাক্ট, তাপ দিলে তাপমাত্রা বাড়বে, নাহলে অবস্থানে পরিবর্তন করবে। আপনি বরফের তাপ দিলে বরফের তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেড করতে পারবেন? পারবেন। কিন্তু এই যে কিন্তুর পর যে ওয়ার্ডটা, এটাই আপনার দরকার। চলে, আমি যদি পানির তাপমাত্রা তাপ দিই, তাহলে তাপ বাড়তে 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 100 ডিগ্রি ওঠার পর পানি আর তাপ বাড়বে না। তখন কি হবে? পানি ফুটতে শুরু করবে। এই যে তাহলে তাপ বাড়তে 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 100 ডিগ্রি উঠছে, ওঠার পর তাপমাত্রা আর বাড়বে না। এখন কি হবে? পানি ফুটতে শুরু হবে। ফোটা মানে কি? বাষ্প হয়ে ওঠা চলে যাবে। এই যে বাষ্প হওয়া মানে কি? ছিল পানি হয়ে যাচ্ছে গ্যাস। তার মানে কি ঘটতেছে ভাইয়া? অবস্থানের পরিবর্তন ঘটতেছে। এটাই হচ্ছে ফিজিক্স, এটাই হচ্ছে ফিজিক্স, আর এটাই হচ্ছে বেসিক। তাহলে বস্তু তাপ প্রয়োগ করলে তাপ বাড়তেছে, সাথে কি হচ্ছে? অবস্থানের পরিবর্তন ঘটতেছে। তাপ পরিবর্তন হচ্ছে, সাথে অবস্থানের পরিবর্তন ঘটতেছে। এই যে তাপ আর বাড়েনি, তাপ একসাথে উঠে আর পানির তাপমাত্রা না বাড়ে কি হচ্ছে? অবস্থানের পরিবর্তন ঘটতেছে। তাহলে একসাথে কোনো দুটো কাজ এক ঘটবে না। এবার বরফের তাপ দিচ্ছে, একটা বরফের যখন আমি তাপ দিব মাইনাস, ধরেন একটা বরফ আছে -45 ডিগ্রিতে, তাপ যখন 0.1 হতে আসবে তখন এটা পানি হওয়ার কলা শুরু হবে। 4.2 মেল্টিং পয়েন্ট লোয়ার প্রেসে। তো যখন এটা 4.2 আসবে তখন এটা হচ্ছে ট্রিপল পয়েন্ট যে টেম্পারেচার ওখানে চলে আসবে, তখন এটা পানি হয়ে যাবে। তাহলে বরফ আর বরফ থাকবে না। ওই তাপমাত্রার পর তাপমাত্রা বাড়বে, কিন্তু ওই জায়গার তাপ আর বাড়বে না, তখন গলবে। গললে তো আর ও বরফ না, ও তো পানি হয়ে গেল, ঠান্ডা পানি। বাষ্প তো পানি, কিন্তু ওটা তো বাষ্প, ওটা তো কণা তো দূরে আছে, সেম ব্যাপার। এই জিনিসটা আপনাকে বোঝাচ্ছি। তাহলে তাপ দিলে তাপ কি করতে পারবে? কোনো বস্তু তাপ দিলে দুটা কাজ করবে, তাপমাত্রা বাড়বে, নাহলে অবস্থানে পরিবর্তন হবে। এদের ম্যাথের অর্ধেক ম্যাথ এরা থেকে আসবে। চলেন, তাপ দিলে দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে তাপ বাড়ে, নাহলে বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে। আমি আর একবার ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে কোনো বস্তুর তাপ, পানির তাপ দিলে 100 ডিগ্রি উঠার পর তার পানির তাপমাত্রা বাড়ে না। যদি বাড়ে 106 ডিগ্রি হয়, ওটা আর পানি থাকে না, ওটা আয়ন হয়ে যায়, ওটা হয় প্লাজমা। তারপরে আলো যদি তাপ প্রয়োগ করি তাহলে সেটা বলা হয় সুপার প্লাজমা। আসলে এগুলো আপনার দরকার নাই, আমি এগুলো তো পড়াই না। আমি যেটাকে বলি সস্তা এডুকেশন। আপনি সস্তা এডুকেশনে যান, আপনাকে এটাই বলা হবে পদার্থের চতুর্থ অবস্থাকে প্লাজমা বলে।
এটা হচ্ছে সবচেয়ে ধোঁকাবাজি পড়া। এই ধরনের কোনো সংজ্ঞা ইতিহাসে নাই, এটা শুধুমাত্র বাংলাদেশে প্রচলিত আছে। কোনো পদার্থ যখন আয়নিক অবস্থা, না আয়নিক অবস্থা, আয়নিক অবস্থা বোঝেন? আমি আমি একটা বাষ্প দিচ্ছি, বাষ্প হয়ে গেছে, পানির তাপ দিলে 100 ডিগ্রি হচ্ছে না, আমি তার উপর আবার তাপ প্রয়োগ করতেছি। ওই বাষ্পের উপর আবার যখন তাপ প্রয়োগ করবো তখন ওটা হচ্ছে কণাগুলো এতভাবে ছোটাছুটি করবে, এটাকে বলা হয় আয়ন। এই আয়ন অবস্থাকে বলা হয় চতুর্থ অবস্থা বা প্লাজমা। এর আরও যদি তাপ প্রয়োগ করি তখন ওই অণুগুলো আবার ভাঙা শুরু হবে, বা অণুর ভিতরে যে ইলেকট্রন প্রোটনগুলো আবার দূরে যাওয়ার চেষ্টা করবে। এই অবস্থাকে বলা হয় সুপার প্লাজমা। ভাইয়া পড়াশোনা এত সস্তা না, এত সহজ না, একটু মানে মেধা খাটাইতে হবে, অবশ্যই খাটাইতে হবে। চলেন সামনে যাই। দেখেন গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, লাস্ট টপিক ফর টুডে। তারপর স্ট্যান্ডার্ড অফ পিউরেশন দিয়ে শেষ করে দিব। গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় পদার্থ গলা শুরু করে হচ্ছে গলনাঙ্ক, আর যেটা হচ্ছে ফুটতে শুরু করে এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এটা নিয়ে আমি বিস্তারিত একটু পরে বলবো। আমি যাবো এখন স্ট্যান্ডার্ড অফ পিউরেশনে, কারণ একটু ব্যতিক্রম।